শুভ সন্ধ্যা। শুরু করছি OneXBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আজকে তো বিশাল বিশাল সব খবর, স্পেশালি চিপকে আজকে যখন খেলা শুরু হয় তখন কিছুটা মেঘলা ছিল, ঘাস ছিল ভারতীয় দল, তাই কালকে আমরা যে 11 বলেছিলাম সেটাকে চেঞ্জ করে 3 জন পেস বোলারে চলে যায়, অর্থাৎ কুলদীপ যাদবকে বাদ দিয়ে চলে যায় আকাশদ্বীপে। এরপর আরও নাটক, 7 বছর পর প্রথম ভারতের মাঠে টস জিতে কোনো ক্যাপ্টেন ভারতকে ব্যাটিং করতে বলেন। অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তারপর দেখা গেল ভারত 34-3, 3 জন মহারথী আউট হয়ে গেছেন, রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি, এবং বন্যা বয়ে যাচ্ছে মিমের, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় টন্টিং মেসেজেস, ভিডিওস। তারপরে কি হলো, আরও খারাপ হলো, 144-6 ভারত বিপর্যয়ের সামনে। মনে হচ্ছে বাংলাদেশ যে অভীষ্ট নিয়ে ভারতে এসেছিল সেটা সিদ্ধ হয়ে যাবে। সেই সময় অর্থাৎ 144-6 থেকে একটা 195 রানের পার্টনারশিপ হলো, যেটা আমার সঙ্গে যে আছে অনুষ্ঠানে কলকাতা টিভি অ্যাসিস্ট্যান্ট এডিটর জয়জ্যোতি ঘোষ, ও বারবার করে বলছিল যে 195 রানের পার্টনারশিপটা রবিচন্দ্রন অশ্বিন জাডেজার মধ্যে যেটা হচ্ছিল সেটা কিভাবে ও বসে বল বাই বল টিভির সামনে থেকে চোখ সরাতে পারেনি। জয়জ্যোতি, গুড ইভিনিং। আর তবে আমরা আজকে নায়ক যিনি, তার নাম রবিচন্দ্রন অশ্বিন। তিনি, জয়জ্যোতি ঠিকই বলেছে, চিপকের আজকের রবি। 2 বছর আগে ইংল্যান্ডের সঙ্গে যখন 106 তখন নেমে সেঞ্চুরি করেছিলেন। আজকে 144-6, তার দ্রুততম সেঞ্চুরি 108 বলে। অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। আর আমরা তার বাবার সঙ্গে কথা বলছিলাম কলকাতা টিভির পক্ষ থেকে, এক্সক্লুসিভ ফোন সাক্ষাৎকার, যে বাবা অশ্বিনের জীবনে যদি কোনো আচরেকার থেকে থাকেন তাহলে তিনি এই রবিচন্দ্রন, যিনি আজকেও মাঠে বসেছিলেন এবং বারবার করে তাকে দেখাচ্ছিল টেলিভিশন ক্যামেরা। সেই রবিচন্দ্রনের কথা বলেছেন কলকাতা টিভির সঙ্গে, আমরা শুনবো। It's a crucial innings. Yeah, crucial innings, yeah. No. Very, very crucial innings. When he came in, the score was 143 for 6. Actually, what I thought we would have been bundled out for 230. Hello? Yeah, yes, absolutely. But it has changed because of Jadeja and Ashwin. But both of them played very well. I expect even Jadeja to score a century tomorrow. So, this time he batted, he has said that, he has brought certain changes in his batting. Even at the TNCL, he was the highest scorer on last 3-4 occasions. Do you see any distinctive change in his batting? Yes, I used to see. He used to go and approach whenever he comes to Chennai or anywhere, he'll go for practice, and I don't know who is just, what do you call that, anybody is there to guide him, or I don't know exactly at this time. But whenever he will not be at home. I think he has changed a lot in his batting. His approach was really superb. How emotional was it to see him, succeeding? So to say, today I didn't actually, was not that much emotional. Finally, did you get to speak to your son after the match? No, not yet, because I think he was in an interview. I didn't just came out, and then I had my work in my office, so I went back. Thank you so much, sir. And your son has brought so much pride and glory to the country. I'll fix him in the night. Okay. দারুণ আমরা শুনলাম। জয়জ্যোতি, তুমি কথা বলেছিলে বোধহয় লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় রবিচন্দ্রনের সঙ্গে। অসাধারণ একজন ক্রিকেটিং চরিত্র, কি মনে হয় তোমার? একেবারে দুর্দান্ত চরিত্র রবিচন্দ্রন অশ্বিন। আর আজকের ইনিংসটা একটা ক্যারেক্টার শো করেছে আরও একবার। মানে আমরা তো জানি যে দ্রুততম সেঞ্চুরি অবশ্যই টেস্ট ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের, এবং যে পার্টনারশিপটা হয় 144-6 ছিল, সেখান থেকে 195 রান পার্টনারশিপ, 86 স্ট্রাইক রেটে এই পার্টনারশিপটা এসছে। মানে প্রথম দিকের যে বাংলাদেশ বোলাররা এরকমভাবে তাদের আক্রমণ শানাচ্ছিল, সেখান থেকে কিন্তু চুরমার করে দেওয়া যেতে পারে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। বিশেষ করে অশ্বিনের কথা বলবো, এবং অসাধারণ একটা ইনিংস। আর তার বাবা সবসময়, মানে আচরেকার, আপনি যেটা বললেন যে সচিনের যে আচরেকার যে ভূমিকাটা পালন করতেন, সেটাই অশ্বিনের ক্ষেত্রে তার বাবা পালন করেন, এবং আজকে কনস্ট্যান্ট বসেছিলেন আর এই ধরনের দুর্দান্ত ইনিংস তিনি দেখলেন। একই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে বাংলাদেশে, মানে ওপার বাংলায় যোগাযোগ করেছিলাম আকরাম খানের সঙ্গে, তিনি একটা কথা স্পষ্ট বলেন যে যেখানে বাংলাদেশ এরকম একটা জায়গায় ছিল, প্রথমে 34 রানে 3টি উইকেট, তারপরে
144 রানে 6 উইকেট, সেখান থেকে কোথাও যেন ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে যায়। যেভাবে বোলিং কম্বিনেশন ব্যবহার করা উচিত ছিল সেই জায়গায় কিন্তু নাজমুল হোসেন শান্ত করতে পারেনি, এমনটাই বলছেন আকরাম খান, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তবে সব মিলিয়ে দিনের শুরুটা মেঘলা আকাশ ছিল, পিচে একটু ঘাস ছিল, রেড সল উইকেট। রবি শাস্ত্রী বলছিলেন যেন সুইজারল্যান্ডে চলে এসেছে, এটা আনলাইক চেন্নাই। সেখান থেকে রবির ব্যাটে, চিপকের রবির নায়ক অবশ্যই, এবং ভারত একদম ড্রাইভিং সিটে 339 6 উইকেটের বিনিময়ে। অ্যাবসলিউটলি। এবং আমি বলবো যে রবিচন্দ্রন অশ্বিন এবং জাডেজা দুজনে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। শুরুতে হাসান মাহমুদ কিন্তু ভারতকে একদম তিনি ধসিয়ে দিয়েছিলেন বলতে গেলে। তামিম, তিনি তাসকিন, মাফ করবেন, তাসকিন কিন্তু সেরকম ভালো বল করতে পারেননি। সবচেয়ে নিরাশ করেছেন বোধহয় বাংলাদেশকে সাকিবুল হাসান এবং মেহেদী হাসান সিরাজ, যার কথা আমরা কালকে বলছিলাম। দুজন স্পিনার উইকেটে সেরকম কিছু পাননি, অর্থাৎ চেন্নাই উইকেটে যেটা আমরা বলি যে স্পিনার্স প্যারাডাইজ, সেটা কিন্তু এবার হয়নি। ভারত মনে হচ্ছে বাংলাদেশ স্পিনারদের বাড়তি সুবিধে দেবে না বলে উইকেটে ঘাস রেখেছে। এটা খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশের জন্য ভারত স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। এটা বাংলাদেশের একটা, আমি বলবো যে বড় একটা বিজ্ঞাপন বাংলাদেশ ক্রিকেটের, যে ভারত তাদের জন্য স্ট্র্যাটেজি চেঞ্জ করে ঘাস রেখেছে উইকেটে, 3 জন পেসার রেখেছে। গৌতম গম্ভীর আরেকটা চেঞ্জ করেছেন, যখন 3টে উইকেট পড়ে যায় আমরা জানতাম KL রাহুল নামবেন ঋষভ পান্ত, তখন বাহাতি জয়সওয়াল ব্যাট করছিলেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে বাহাতি ইউজুয়ালি এক্সপেক্ট করা উচিত ডানহাতি, কিন্তু এলেন বাহাতি। কিন্তু আমি একটা কথা বলবো যে খুব কুইকলি তোমার কাছে জিজ্ঞেস করবো যে ভারতীয় দলে এই যে দুজনকে দলীপ ট্রফি খেলতে বোর্ড বললো না খেললেও চলবে, একজন রোহিত শর্মা, একজন বিরাট কোহলি, এদের অনভ্যাসটা চোখে পড়েছে। ঋষভ পান্ত মাঠে নামলেন বোধহয় 700 দিন বাদে, বিরাট কোহলি 500 দিন বাদে। ভারতীয় ব্যাটিংয়ে কিন্তু আজকে এরা না ধরলে, অশ্বিনরা না ধরলে আজকে কিন্তু খুব সমস্যা হয়ে যেত। ভারতীয় ক্রিকেট অত্যন্ত বেইজ্জত অবস্থায় গৌতম গম্ভীরের প্রথম দিনে, তার রাজপাটের প্রথম দিনে খুব বেইজ্জত অবস্থায় বিশ্ব ক্রিকেটের সামনে ধরা দিত। এগ্রি করো? একেবারেই, একদম স্পট অন বলতেই হবে এখানে, কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনের দিকে নজর ছিল অবশ্যই। এবং অলরেডি বিসিসিআই সেক্রেটারি বলেছেন যে এই দুজনের কোনো বাধ্যবাধকতা নেই, তারা ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন কি পারবেন না সেটা তাদের স্বাধীনতা। কিন্তু সেটা কিন্তু দেখা গিয়েছে আজকে যে তাদের যে সমস্যাটা হচ্ছে, এবং বিরাট কোহলি আরও একবার সেই একই রকমভাবে আউট হওয়া, এবং তারপর কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি 6 রান করেও ট্রেন্ডিং, এটা অবাক কাণ্ড। আর রোহিত শর্মারও সেই একই রকম আউট। আর সব মিলে এটাই বলার যে হয়তো ফার্স্ট ইনিংস, এখনই কিছু বলা ঠিক হবে না। শুভমান গিলের 3 নম্বর পজিশনটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন, এটা আমার কাছে অনেকেই বলেছেন যে আপনাকে প্রশ্নটা করতে। শুভমান গিল ওপেনার হিসেবে যতটা স্বচ্ছন্দ, 3 নম্বর সব থেকে ভাইটাল পজিশন মনে করি, কারণ রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা এই পজিশনে খেলতেন। এই পজিশনে কি তিনি মিসফিট শুভমান গিল? বারবারই শুভমান গিল দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় 3 নম্বরে ব্যর্থ হচ্ছেন, কিন্তু সবে সিরিজ শুরু হয়েছে, তাকে সময় দেওয়া উচিত। আমি বলবো বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ স্পিনারদের যদি উইকেট না পান। সাকিবুল হাসান, আমি তার বোলিং অ্যানালিসিস দেখছিলাম যে 8 ওভারে 50 রান দিয়ে কোনো উইকেট পাননি। নাহিদ রানা, যাকে নিয়ে এত কথা হয়েছিল, 17 ওভারে 80 রান দিয়ে একটা উইকেট। এবং তিনি অশ্বিন তাকে যেভাবে খেলেছেন, ওপেনাররা সেভাবে খেললে তাহলে আগেই তার 100 রান হয়ে যেত, চলে যেত। এবং সব মিলিয়ে কিন্তু ভারত একটা সিরিজের প্রথম দিনে একদম পিছিয়ে পড়ে আবার গাড়িটাকে মানে ওই খানাখন্দ থেকে শুধু টেনেই তোলেনি, হাইওয়ে দিয়ে ভারতের গাড়ি দৌড়চ্ছে। এবং রবিচন্দ্রন যেটা বললেন, মাফ করবেন, যে কালকে জাডেজা সেঞ্চুরি করলে খুব খুশি হব, সারা ভারত তাকিয়ে থাকবে ক্রিকেট ভারত। জাডেজার সেঞ্চুরির দিকে যাতে জোড়া সেঞ্চুরি হয়। রবিচন্দ্রন অশ্বিন মনে রাখবেন 6 নম্বর সেঞ্চুরি করলেন, কতটা ইম্পর্টেন্ট। সন্দীপ পাটিলের আছে মাত্র 4টে সেঞ্চুরি, যশপাল শর্মার 2টো সেঞ্চুরি, কৃষ্ণমাচারী শ্রীকান্তের 2টো সেঞ্চুরি। একজন বোলার যিনি 516 উইকেট নিয়েছেন, তিনি 6টা সেঞ্চুরি করে বসে আছেন, ভাবতে পারেন? সত্যি চিপকের রবি। তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট ব্রেকে যাওয়ার। এই ওয়ান ব্যাট নিবেদিত যে স্টেডিয়াম বুলেটিন, সেখান থেকে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, টেলিভিশনের সামনে থাকবেন, খুব তাড়াতাড়ি আসছি। ফিরে এলাম ওয়ান ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিনের পরবর্তী অংশে। কালকে আমরা, মনে আছে আপনাদের বোধহয়, যে কলকাতা টিভিতে আমরা একটা খবর ব্রেক করেছিলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়ায় চলা একটা ভিডিও সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি লালবাজারে অভিযোগ করেছেন। এরপর
কালকে রাত্রিরে আবার ঠাকুরপুকুর থানায় সৌরভের যিনি ব্যক্তিগত সচিব তিনি গিয়ে ঠাকুরপুকুর থানায় জিডি করে আসেন। আজকে সে অনুযায়ী ঠাকুরপুকুর থানা থেকে এসে তাদের বেহালার অফিসে এসে কেস নাম্বার দিয়ে গেছে এবং জানিয়েছে লালবাজার এবার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এই ভিডিওটা কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল। এই মৃন্ময় দাস বলে একটি ব্যক্তির ভিডিও, সম্ভবত সে উত্তর কলকাতার দিকে কোথাও থাকে। লালবাজার এবার অনুসন্ধান শুরু করবে। কালকে আমরা হয়তো কোনো ডেভেলপমেন্টও দেখতে পাবো, কিন্তু আপাতত সৌরভ এবং তার বাড়ির লোকেরা, পরিবারের মানুষজন অত্যন্ত বিরক্ত হয়ে রয়েছেন। কারণ বেশ কিছুদিন ধরে যেভাবে গাঙ্গুলি পরিবার এবং সৌরভকে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনাবশ্যকভাবে টার্গেট করা হচ্ছে, তারা অত্যন্ত বিরক্ত এবং এই ঘটনাটা সেই বিরক্তির একটা বড় ম্যানিফেস্টেশন। কিন্তু এখনই বলতে বলতে আমি চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে। এই ব্রেকটার পরে আবার আমরা তোমাকে কিছু বলবো একটা, হ্যাঁ অবশ্যই একটা কিছু বলার আছে এখানে আমার। সেটা হচ্ছে যে আপনারা 1xBet ইনস্টল করেছেন কি? যদি করে না থাকেন তাহলে অবশ্যই ইনস্টল করুন, এবং কিভাবে ইনস্টল করবেন দেখে নিন। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে। যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে। ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন। তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে। আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। জানেন তো এই কি বলবো, ভারত যেরকম সমস্যায় পড়ে সমস্যা থেকে উদ্ধার পেয়ে গেছে, তেমনি মোহনবাগান টিমও কিন্তু সমস্যা থেকে উদ্ধার পেতে চাইছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে মোহনবাগান সেভাবে উদ্ধার পাচ্ছে না এবং সমর্থকদের খুশি করতে পারছে না। যারা গত মরশুমে এত ভালো ফুটবল খেলেছিল তারা এই মরশুমে যেন কেমন যেন ছন্দহারা। হাওয়াস চলে গেছেন, মলিনা এসছেন, কিন্তু মলিনা সমর্থকদের খুশি করতে পারছেন না। তাই কাল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর মলিনা গো ব্যাক ধ্বনি অব্দি শুনলেন। এখনো আইএসএল সেভাবে শুরুই হলো না, এর মধ্যে আইএসএল এর প্রথম ম্যাচটা ড্র হয়েছে, তারপরে এই অবস্থা। মোহনবাগানে কিন্তু আবার সামনে খেলা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, যাদের কাছে ডুরান্ডের ফাইনালে হেরে গেছে। কাজী মোহনবাগান নিয়ে চিন্তার প্রচুর অবকাশ আছে। কি বলছেন মোহনবাগানের কিংবদন্তি প্রাক্তন রাইট উইঙ্গার মানস ভট্টাচার্য, আমরা শুনবো। সমর্থকেরা সাফল্য চায়। এত ভালো টিম হয়েছে, কাগজে কলমে আমাদের বলা হচ্ছে, সেই দলের যখন সাফল্য আসে না তখন সমর্থকেরা তো অধৈর্য হবে, এবং সেটাই হচ্ছে। ডুরান্ড থেকে এটা শুরু হয়েছে। ডুরান্ডে ফাইনালে, আমি পেছনের ম্যাচের দিকে আর যাচ্ছি না, ডুরান্ড ফাইনালে টিমটা যখন 2 গোলে এগিয়ে গেল নর্থ ইস্টের সাথে, দ্বিতীয়ার্ধে শুরুতেই উনি যে দুটো চেঞ্জ নিলেন, তিনি সাহালকে তুলে নিলেন, স্টুয়ার্টকে তুলে নিলেন, এটা কিন্তু ভালোভাবে নিতে পারিনি সমর্থকেরা। এবং আমরা যারা খেলা দেখছিলাম আমাদের কাছেও খুব অবাক লেগেছে মলিনার এই পরিবর্তনটা। 3 ব্যাচে খেলতে গেলে যে সিস্টেমটা অ্যাডপ্ট করা দরকার, তার দলে কিন্তু সেই ধরনের খেলোয়াড় নেই। অবশ্যই ওর সিদ্ধান্তে মারাত্মক ভুল ছিল। আর এই দলটা তো আনফিট এখনো। তো দিমিত্রি বা কামিংস, এদের কাছ থেকে তুমি আর কি পাবে? একটা বল পেয়েছিল যেখানে তোমার দিমিত্রি, তার পেছনেই ছিল আপুইয়া, ওদের যে পুইয়া বলে যে ডিফেন্ডারটা, সে দৌড়ে এসে ওর সামনে থেকে সে বল নিয়ে চলে গেল, কিন্তু আর অনেক আগেই এই বলটা ফিনিশ হওয়ার কথা। প্লেয়ার তো ফিট নয়, প্লেয়ারকে তো এখনো ফিট করতে পারিনি। ডিফেন্সটা তো এখন তো সবচাইতে হরেবল জায়গায় আছে। আজকে গোলকিপার বিশাল কায়েত আছে বলে লজ্জা আর আমাদের হচ্ছে না। মোহনবাগান টিমের নাম অনেক, ম্যাকলারেনকে আনা হয়েছে, এখনো পর্যন্ত তাকে আমরা খেলাতে পারলাম না। আভাস থাকলে আমার মনে হয় এই ঘটনাটা ঘটতো না, কারণ আভাসের মানসিকতাটা আমাদের ফুটবলের সাথে অনেকটা মিশে গেছিল। ও বিদেশি হলেও ও কিন্তু ভারতীয় খেলোয়াড়দের ধাঁচে, ভারতীয় সমর্থকদের মানে কি চায় সেটা বুঝে গেছিল।
চমৎকার বললেন মানস ভট্টাচার্য, পুরো ব্যাপারটা মোহনবাগান সমর্থকদের যে সমস্যাটা সেটা তুলে ধরলেন। এবং আমি বলবো যে এই ম্যাকলারেনের না খেলাটা এখনো রহস্য, কবে খেলবেন তিনি কেউ জানে না। কিন্তু আজকের মতো আমাদের সময় শেষ হয়ে এসছে, তাই আজকের মতো আমার আর জয়জ্যোতির তরফ থেকে বিদায় নিচ্ছি স্টেডিয়াম বুলেটিন থেকে, যেটা প্রেজেন্টেড বাই আমেক ব্যাট। এবং আপনাদের সবাইকে বলি আবার কালকে রাত্রিরে একই সময়ে আমি আর জয়জ্যোতি আসবো ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন নিয়ে আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা মারবো। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। শুভরাত্রি।